আচ্ছা, আমাদের সবার মনেই হয়তো এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, কিভাবে নিজের কাজে আরও একটু ভালো হওয়া যায়, মানে সাধারণ স্তর থেকে অসাধারণ স্তরে পৌঁছানো যায় কিভাবে। আজ আমরা এই প্রশ্নটারই গভীরে যাব। অতুল গাওয়ান্ডের লেখা বেটার, সার্জনস নোটস অন পারফরম্যান্স বইটাকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনার ভিত্তিটা হলো এই বইটার উপর করা একটা বিস্তারিত সারাংশ। একজন তরুণ সার্জন হিসেবে গাওয়ান্ডে দেখছিলেন যে শুধু জ্ঞান আর দক্ষতা থাকাই যথেষ্ট না। তিনি এমন সব সমস্যার মুখোমুখি হচ্ছিলেন যার উত্তর ঠিক পাঠ্য বইয়ে পাওয়া যায় না। তো আমাদের আজকের মিশন হলো তার সেই যাত্রার সঙ্গী হয়ে এটা বোঝা যে আসল উন্নতি কোনো জাদুকরি আইডিয়া থেকে আসে না, আসে শৃঙ্খলা, মনোযোগ আর প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থেকে। আর এই যাত্রাটা কিন্তু শুধু সার্জন বা ডাক্তারদের জন্যে না। গাওয়ান্ডের লেখা পড়লে মনে হয় তিনি যেন আমাদের সবার কথাই বলছেন। আপনি একজন সফটওয়্যার ডেভেলপার হন, বা ধরুন একজন শিক্ষক, বা নিজের কোনো ব্যক্তিগত প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আমার মনে হয় প্রত্যেকের জন্যই এখানে শেখার মতো কিছু আছে। কারণ বইটা কোনো অলৌকিক ক্ষমতার কথা বলে না, বলে আমাদের হাতের নাগালে থাকা পদ্ধতিগুলোর কথা, যা আমরা প্রায়ই অবহেলা করি। চলুন তাহলে সেই পদ্ধতিগুলো নিয়েই কথা বলা যাক। গাওয়ান্ডের বইয়ের একেবারে কেন্দ্রে যে ধারণাটা আছে তা হল সাফল্যের জন্য অসাধারণ প্রতিভা বা মেধার চেয়েও বেশি জরুরি হল অধ্যবসায়, মানে লেগে থাকার মানসিকতা। তিনি তার অভিজ্ঞতায় দেখেছেন একজন অসম্ভব প্রতিভাবান কিন্তু অমনোযোগী সার্জনের চেয়ে একজন সাধারণ মানের কিন্তু অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও সতর্ক সার্জন প্রায় ভালো ফলাফল করেন। এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবের প্রভাব কিন্তু বিশাল। একদম। এটা আমাদের প্রতিভা নিয়ে যে একটা রোম্যান্টিক ধারণা আছে না, তাকে পুরোপুরি ভেঙে দেয়। আমরা সবসময় ভাবি যে সবচেয়ে মেধাবী সেই সেরা, কিন্তু গাওয়ান্ডে বলছেন এটা একটা মিথ। বিশেষ করে যখন কোনো কাজে অনেকগুলো ধাপ থাকে এবং ঝুঁকি অনেক বেশি থাকে, তখন ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি প্রতিভাকে হারিয়ে দেয়। কারণ একজন প্রতিভাবান ব্যক্তি হয়তো তার ক্ষমতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ধাপ এড়িয়ে যেতে পারেন। অন্যদিকে যিনি পদ্ধতি মেনে চলেন, তিনি হয়তো প্রতিটি কাজ নিখুঁতভাবে করেন, আর শেষ পর্যন্ত এই ছোট ছোট নিখুঁত কাজগুলোই কিন্তু বড় পার্থক্য গড়ে দেয়। এটা হলো কাজের পদ্ধতির জয়, শুধু ব্যক্তিগত ক্ষমতার নয়। আপনি যে পদ্ধতির কথা বললেন সেখান থেকেই তো আর একটা চমকপ্রদ বিষয় উঠে আসে, আর সেটা হলো ছোট ছোট উন্নতির শক্তি। বইয়ের একটা উদাহরণ আমাকে সত্যি অবাক করেছে। বলা হয়েছে শুধুমাত্র ঠিকভাবে হাত ধোয়ার মতো একটা সাধারণ অভ্যাস বা অপারেশনের আগে একটা চেকলিস্ট অনুসরণ করার মতো ছোট পরিবর্তনও অসংখ্য জীবন বাঁচাতে পারে। এটা শোনার পর প্রথমে বিশ্বাসই হতে চায় না, এত সাধারণ একটা কাজ কিভাবে এত বড় প্রভাব ফেলে। এর পেছনের গল্পটা আরও নাটকীয়। গাওয়ান্ডে হাঙ্গেরির একজন ডাক্তার ইগনাত সেমেলভাইসের কথা বলেন। তিনি 1840-এর দশকে ভিয়েনার একটি হাসপাতালে কাজ করতেন। তিনি লক্ষ্য করেন তার হাসপাতালের দুটি প্রসূতি ওয়ার্ডের মধ্যে একটিতে প্রসূতি মৃত্যুর হার অন্যটির চেয়ে প্রায় 5 গুণ বেশি। 5 গুণ? হ্যাঁ, যে ওয়ার্ডটি ডাক্তার এবং মেডিকেল ছাত্ররা চালাতেন সেখানে মৃত্যুর হার ছিল 10 থেকে 35%। আর যে ওয়ার্ডটি শুধুমাত্র মিডওয়াইফরা চালাতেন সেখানে ছিল মাত্র 2%। কেউ এর কারণ বুঝতে পারছিল না। একই হাসপাতালে এত বড় পার্থক্য, কারণটা কি ছিল? সেটা যথেষ্ট ছিল না। তিনি ধারণা করলেন মৃতদেহ থেকে কোনো অদৃশ্য কণা ডাক্তারদের হাতে লেগে থাকছে এবং সেটাই প্রসূতিদের মৃত্যুর কারণ হচ্ছে। তখনও তো জীবাণুতত্ত্ব আবিষ্কৃত হয়নি। তিনি তখন নিয়োগ করলেন প্রত্যেককে ক্লোরিন দিয়ে হাত ধুয়ে ওয়ার্ডে ঢুকতে হবে। ফলাফল ছিল অবিশ্বাস্য। মৃত্যুর হার 90%-এরও বেশি কমে গেল। অবিশ্বাস্য! শুধু হাত ধোয়ার জন্য এতগুলো জীবন বেঁচে গেল? কিন্তু অন্যরা কি এটা সহজে মেনে নিয়েছিল? জনক বলে মনে করলেন। তাদের মনে হল সেমেলভাইস বলতে চাইছেন যে তারা সম্মানিত ডাক্তাররা নোংরা হাতে রোগী দেখছেন। তাদের অহংবোধে এতটাই আঘাত লাগল যে তারা এই সহজ নিয়মটা মানতেই চাইলেন না। শেষ পর্যন্ত সেমেলভাইসকে চাকরিচ্যুত করা হয় এবং তিনি মানসিক অবসাদে মারা যান। কিন্তু তার এই একটি ছোট ধারণা আধুনিক মেডিকেল ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে। এই গল্পটা আমাদের দেখায় সবচেয়ে বড় পরিবর্তনগুলো প্রায়ই সবচেয়ে সহজ হয়, কিন্তু আমাদের অহংকার বা অভ্যাস সেগুলোকে গ্রহণ করতে বাধা দেয়। এটা আসলেই একটা অসাধারণ গল্প।
তার মানে আমরা সবসময় বড় কোনো সমাধান খুঁজি, কিন্তু আসল সমাধান হয়তো আমাদের চোখের সামনেই পড়ে থাকে, যা আমরা সহজ ভেবে এড়িয়ে দেয়। কিন্তু একটা প্রশ্ন জাগে, সেমেলভাইসের মতো ডাক্তাররা তো জেনে বুঝে ভুল করছিলেন না। প্রচণ্ড চাপের মধ্যে থাকলে বা অভ্যাসের বসে থাকলে তো এমন ভুল হতেই পারে। তাহলে এই ছোট কিন্তু জরুরি কাজগুলো যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করার উপায় কি? এখানেই গাওয়ান্ডের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী ধারণাটি আসে, চেকলিস্ট। পাইলটরা দশকের পর দশক ধরে এটা ব্যবহার করে আসছেন। একটা বিমান ওড়ানোর আগে শত শত ধাপ পার করতে হয়। সবচেয়ে অভিজ্ঞ পাইলটেরও এর মধ্যে দু একটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? চেকলিস্ট সেই সম্ভাবনাকে শূন্যের কাছাকাছি নিয়ে আসে। গাওয়ান্ডে ভাবলেন, সার্জারির জগৎ তো এর চেয়ে কম জটিল নয়। অপারেশনের সময় একজন সার্জনকে একই সাথে রোগীর অবস্থা, নার্সের কথা, যন্ত্রপাতির হিসেব সবকিছু মাথায় রাখতে হয়। এই প্রচণ্ড চাপের মধ্যে একটা ছোট ভুলেও মারাত্মক হতে পারে। কিন্তু এখানেও তো সেই অহংবোধের প্রশ্নটা চলে আসে, তাই না? একজন অভিজ্ঞ, দক্ষ সার্জনকে যদি একটা চেকলিস্ট ধরিয়ে দিয়ে বলা হয় যে এই তালিকা দেখে কাজ করুন, এটা কি তার পেশাদারিত্বে এক ধরনের আঘাত নয়? তার কি মনে হতে পারে না যে তাকে অবিশ্বাস করা হচ্ছে? চমৎকার প্রশ্ন। এবং ঠিক এই কারণেই প্রথমে অনেক সার্জন এর বিরোধিতা করেছিলেন। তারা মনে করতেন এটা তাদের স্বাধীনতা এবং অভিজ্ঞতার অপমান। কিন্তু গাওয়ান্ডে এবং তার দল যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে মিলে ৮টি হাসপাতালে এই চেকলিস্টের কার্যকারিতা পরীক্ষা করলেন, তখন ফলাফল সবাইকে চমকে দেয়। অপারেশনের পর বড় ধরনের জটিলতার হার ৩৬% কমে গিয়েছিল এবং মৃত্যুর হার কমেছিল প্রায় ৪৭%। ৪৭%? এটা তো বিশাল একটা সংখ্যা। হ্যাঁ, এবং এর পেছনের কারণটা শুধু ভুলে যাওয়া রোধ করা নয়, চেকলিস্টের একটা বড় মনস্তাত্ত্বিক প্রভাব আছে। এটি হাসপাতালের টিমের মধ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দেয়। সাধারণত অপারেশনের ঘরে সবচেয়ে সিনিয়র সার্জনই সব সিদ্ধান্ত নেন। একজন জুনিয়র নার্স হয়তো দেখতে পাচ্ছেন যে সার্জন কিছু একটা ভুল করছেন, কিন্তু ভয় কিছু বলতে পারছেন না। কিন্তু যখন একটা চেকলিস্ট থাকে, তখন সেই নার্স বলতে পারেন, ডক্টর, চেকলিস্ট অনুযায়ী আমাদের এখন এই অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। আমরা কি সেটা দিয়েছি? এখন তিনি ব্যক্তিগতভাবে সার্জনকে চ্যালেঞ্জ করছেন না, তিনি শুধু সিস্টেম বা প্রোটোকলকে অনুসরণ করছেন। চেকলিস্ট পুরো দলকে একটা খাজিরের কমন কণ্ঠস্বর দেয়। এটি অহংকে সিস্টেমের নিচে নিয়ে আসে। এটা দারুণ একটা দিক। চেকলিস্টের কথা শুনে আমার নিজের জীবনের একটা ছোট উদাহরণ মনে পড়ছে। আমি যখন কোথাও ভ্রমণের জন্য ব্যাগ গোছাই, প্রায় ছোটখাটো কিছু না কিছু, যেমন ফোনের চার্জার বা টুথব্রাশ, ভুলে যেতাম। এখন আমি একটা ছোট চেকলিস্ট ব্যবহার করি, আর তাতে অনেক সুবিধা হয়। ভাবতেই অবাক লাগে, এই একই সহজ নীতি জীবন মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এতটা কার্যকর হতে পারে। ঠিক তাই, কারণ আমাদের মস্তিষ্ক মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি হয়নি, বিশেষ করে যখন ঝুঁকি অনেক বেশি থাকে। চেকলিস্ট আমাদের মস্তিষ্কের ওপর থেকে ভার কমায়, যাতে আমরা মূল সমস্যায় পুরোপুরি মনোযোগ দিতে পারি। এটা কোনো অযোগ্যতার লক্ষণ নয়, বরং এটা একটা সেফটি নেট, একটা স্মার্ট কাজের পদ্ধতি। কিন্তু এই সমস্ত সিস্টেম, যেমন ধরুন হাত ধোয়া বা চেকলিস্ট ব্যবহার করার পরেও তো ভুল হতে পারে। মানুষ হিসেবে আমরা ভুল করি। সার্জারির মতো একটা পেশায়, যেখানে একটা ছোট ভুলের কারণে একজন মানুষের জীবন চলে যেতে পারে, সেখানে ভুল বা ব্যর্থতাকে কিভাবে দেখা উচিত? গাওয়ান্ডে বলছেন, ভুল অনিবার্য, কিন্তু সেই ভুল থেকে শেখাটাই আসল। এই দুটো ধারণার মধ্যে ভারসাম্য করা তো খুব কঠিন। খুবই কঠিন। আর এখানেই গাওয়ান্ডে আরেকটি গুরুত্বপূর্ণ দিকের কথা বলছেন, ভুলকে গ্রহণ করার সংস্কৃতি তৈরি করা। এর মানে এই নয় যে ভুল করাটা ঠিক আছে, এর মানে হলো যখন কোনো ভুল হয় তখন একজন ব্যক্তিকে দোষারোপ না করে পুরো সিস্টেমটাকে বিশ্লেষণ করা। সাধারণত কি হয়, যখন কোনো সার্জারিতে সমস্যা হয় তখন সবাই ওই সার্জনকে দোষ দেয়। কিন্তু গাওয়ান্ডে বলছেন, আমাদের প্রশ্ন করতে হবে কেন ভুলটা হলো। আমাদের যোগাযোগে কি কোনো ঘাটতি ছিল? সিস্টেমে কি কোনো দুর্বলতা ছিল? অপারেশনের আগে কি দল হিসেবে আমরা যথেষ্ট প্রস্তুত ছিলাম? অর্থাৎ ফোকাসটা কে ভুল করেছে থেকে সরিয়ে কেন ভুলটা হলো এর উপর নিয়ে আসা। একদম। মূর্ত জগতে একটা প্র্যাকটিস আছে যাকে বলা হয় মরবিডিটি অ্যান্ড মর্টালিটি বা M&M কনফারেন্স। এখানে ডাক্তাররা নিয়মিতভাবে একত্রিত হয়ে তাদের নিদর্শন কেসগুলো নিয়ে আলোচনা করেন।
কিন্তু কোনো রকম দোষারোপ ছাড়াই। উদ্দেশ্য একটাই, ভুল থেকে শেখা, যাতে ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না হয়। যদি একজন সার্জন ভুল করার ভয়ে থাকেন এবং সেটা লুকিয়ে রাখেন, তাহলে সেই ভুল থেকে তো কেউ কিছু শিখতে পারবে না। কিন্তু যদি তিনি খোলামেলাভাবে তার ভুল নিয়ে আলোচনা করতে পারেন, তাহলে পুরো দল এবং ভবিষ্যৎ প্রজন্ম সেই অভিজ্ঞতা থেকে শিখতে পারে। এটা ভুলকে স্বাভাবিক করার কথা বলছে না, বরং ভুল থেকে শেখার প্রক্রিয়াটাকে স্বাভাবিক করার কথা বলছে। আর এই পুরো আলোচনার সাথেই তো নৈতিকতার প্রশ্নটা মানে খুব গভীরভাবে জড়িয়ে আছে। বেটার বা আরও ভালো হওয়ার অর্থ তো শুধু প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো নয়, এর মানে হলো কঠিন পরিস্থিতিতেও সঠিক কাজটি করা। বইটিতে নৈতিক সাহস এবং জবাবদিহিতার ওপর খুব জোর দেয়া হয়েছে। অবশ্যই এই সবগুলো বিষয় শৃঙ্খলা, ছোট ছোট উন্নতি, চেকলিস্ট, ভুল থেকে শেখা, এগুলোর পেছনে চালিকার শক্তি হিসেবে কাজ করে একটা গভীর নৈতিক ও পেশাগত দায়বদ্ধতা। একজন ডাক্তার যখন বারবার হাত ধুয়ে নেন, তখন তিনি শুধু নিয়ম পালন করছেন না, তিনি রোগীর প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ করছেন। যখন একটি দল কোনো ভুল নিয়ে খোলামেলা আলোচনা করে, তখন তারা ভবিষ্যতের রোগীদের প্রতি তাদের দায়িত্ব পালন করে। কাজের ফলাফলের জন্য নিজেকে এবং পুরো দলকে দায়ী মনে করাটাই এর মূল ভিত্তি। এটা শুধু দক্ষতার বিষয় নয়, এটা চরিত্রের বিষয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, বইটির মূল বার্তাটি হল, সফল হওয়ার জন্য আপনাকে জন্মগতভাবে নিখুঁত বা অসাধারণ প্রতিভাবান হতে হবে না। প্রতিদিন শুধু একটু ভালো হওয়ার চেষ্টা করাই যথেষ্ট। এই ধারাবাহিক এবং ছোট ছোট উন্নতির মানসিকতাই শেষ পর্যন্ত বড় সাফল্য এনে দেয়। এবং এই বার্তাটি বইটিকে এত শক্তিশালী আর অনুপ্রেরণামূলক করে তুলেছে, কারণ এই ধারণাটি কোনো নির্দিষ্ট পেশার জন্য সীমাবদ্ধ নয়। উন্নতির এই পথটি সবার জন্য খোলা। এটা আমাদের বলে যে নাগালের বাইরে থাকা কোনো বিশাল লক্ষ্যের পেছনে না ছুটে আমরা আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো উন্নত করার মাধ্যমে বড় ফলাফল অর্জন করতে পারি। এটা অনেক বেশি বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য একটি দর্শন। এটা আমাদের ওপর থেকে জিনিয়াস হওয়ার চাপটা সরিয়ে দেয় এবং ক্রমাগত ভালো করার আনন্দ দেয়। আজকের আলোচনা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। আমরা দেখলাম অধ্যবসায় কিভাবে প্রতিভাকে ছাপিয়ে যেতে পারে, হাত ধোয়ার মতো একটা ছোট্ট অভ্যাস কিভাবে হাজার হাজার জীবন বাঁচাতে পারে, ব্যর্থতাকে কিভাবে শেখার সুযোগ হিসেবে দেখা যায়, এবং চেকলিস্টের মতো একটি সাধারণ টুল কিভাবে অসাধারণ পরিবর্তন আনতে পারে। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। গাওয়ান্ডে ডাক্তার বা পাইলটের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশার কথা বলেছেন, কিন্তু একবার ভেবে দেখুন তো, আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে বা আমাদের সাধারণ পেশায় এমন কোনো হাত না ধোয়ার মতো মৌলিক কাজ আছে যেটাকে আমরা হয়তো খুব সহজ ভেবে যথেষ্ট গুরুত্ব দিই না? আমাদের কাজ, পড়াশোনা বা ব্যক্তিগত প্রকল্পের জন্য এমন কোনো সহজ চেকলিস্ট তৈরি করা যেতে পারে যা হয়তো আমাদের ফলাফলে একটি বড় পরিবর্তন আনতে সক্ষম। সেই একটি ছোট জিনিস কি যা আমরা নিয়মিত করলে আমাদের কাজের মান অনেক উন্নত হতে পারে?